আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সমাস নিয়ে। বাংলা ব্যাকরণের এই অংশটি নিয়ে বা এই টপিক নিয়ে সমস্যায় পড়ে না এমন মানুষ খুবই কম। কারণ এই টপিকটি হচ্ছে এমন একটি টপিক যেখানে আসলে আমরা একটা বড়সড় হোঁচট খাই। ঠিক কিভাবে? কারণ আমরা এখানে এসে দেখি যে কোনো কিছুই খুব একটা জুৎসইভাবে চলছে না। অর্থাৎ আমি সমাস শিখছি একরকম, কিন্তু তা সত্ত্বেও আমি উত্তর করতে পারছি না। অপশনগুলো আমার কাছে খুব কাছাকাছি মনে হচ্ছে। মানে সব মিলিয়ে আমার একটা হযবরল অবস্থা হয়। সেজন্য আমি আজকে যেটা করেছি সেটা হলো সমস্ত সমাসকে সংঘবদ্ধ করেছি এখানে খুব কম পরিসরে এবং নির্ঝঞ্ঝাট যে ব্যাপারটা আছে সেটা এড়িয়ে। তো আমি আজকে আলোচনা করব ঠিক সেভাবে যেভাবে পড়লে সমাস খুব কম সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায়, মোটামুটি ৮০ থেকে ৯০%। বাকিটা চর্চার উপর নির্ভর করে। তো আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি, সমাস শব্দটির অর্থ কী? সমাস শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপণ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সংক্ষেপণ হলো? একটা উদাহরণ দিয়ে দেখান, যেহেতু উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত শ্রেয়। চলুন দেখা যাক। সিংহ চিহ্নিত আসন, এটা একটি দীর্ঘ বাক্য। দীর্ঘ বলতে একটি বাক্য যেখানে অনেকগুলো পদ আছে। কিন্তু আমি যদি এটাকে বলি সিংহাসন, তাহলে এটা একটা মাত্র শব্দে আমরা প্রকাশ করতে পারছি। অর্থাৎ দেখা গেল যে সিংহ চিহ্নিত আসন, এত বড় কথাটা সিংহাসন বললেই হয়ে যাচ্ছে। তাতে অর্থেরও কোনো পরিবর্তন হচ্ছে না এবং সময়ও কম লাগছে, জটিলতাও কমছে। সুতরাং এটাই হচ্ছে সংক্ষেপণ। এখন আসি সমাসের কিছু পরিচিতি। আমাদের কিছু বিষয় বুঝতে হবে সমাসের, যে কোনটা ধারা কি বোঝায়। আমি আগের মতো উদাহরণ নিতে পারি একটা, সেটা হচ্ছে হাত ও পা। হাত ও পাতে দুইটা পদ আছে, একটা হচ্ছে হাত আর একটা হচ্ছে পা। ও হচ্ছে সংযোজক। এখন হাত ও পা যে আছে, এই হাত হচ্ছে পূর্বপদ আর পা হচ্ছে পরপদ বা উত্তরপদ। আর হাত পা একত্রে যেটি দাঁড়ালো সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এবার আসা যাক সমাসের প্রকারভেদ নিয়ে। সমাস সাধারণত ৬ প্রকার, কিন্তু নবম শ্রেণীর বইতে, বর্তমান নবম দশম শ্রেণীর যে নতুন সিলেবাসের বই, সেটাতে বলা হয়েছে ৪ প্রকার। আসলে জটিলতা এড়াতে এই ৪ প্রকার ব্যবহার করা হয়েছে এখানে। কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে ১ প্রকার, কিন্তু এর আগের যেই সিলেবাসের বই ছিল সেটাতে ছিল ৬ প্রকার, সাথে আরও ২-১টা বাড়তি ছিল। তো আমি সবটাই আলোচনা করব। চলুন শুরু করা যাক শুরু থেকে। প্রথমে হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রথম সমাসের নাম দ্বন্দ্ব সমাস। তারপরের সমাসের নাম হচ্ছে কর্মধারয় সমাস। আমরা প্রথমে পরিচয়টা জেনে নেই, কষ্ট করে একটু মুখস্থ করে নেবেন। তারপর হচ্ছে তৎপুরুষ সমাস, তারপরে বহুব্রীহি সমাস, তারপর হচ্ছে দ্বিঘু সমাস, তারপর হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই হচ্ছে ৬ প্রকার। এর বাইরেও আছে প্রাদি সমাস এবং নিত্য সমাস। তো চলুন প্রথমে একটু বুঝে নেই যে কোন সমাসের ক্ষেত্রে কোন পদটি বেশি গুরুত্ব পায়। যেমন দ্বন্দ্ব সমাস হচ্ছে একটু ব্যতিক্রম অন্যদের চেয়ে, সেটা হচ্ছে উভয় পদ প্রধান। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে উভয় পদ প্রধান সমাস মানে কি? এর মানে হচ্ছে যে পূর্বপদের যেরকম গুরুত্ব থাকবে উত্তর পদেরও সেরকম গুরুত্ব থাকবে। তো একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। যেমন বাবা মা। বাবা মাতে আমরা এটার ব্যাসবাক্য কি দাঁড়ায়? বাবা ও মা। তো বাবার যেরকম গুরুত্ব মায়েরও একই গুরুত্ব। তার মানে বিষয়টি দাঁড়াচ্ছে এটাতে দুটি পদেরই মানে প্রাধান্য লক্ষ্য করা যায়। একইভাবে খাতা কলম, হাট বাজার দুটোতেই পূর্বপদ পরপদ সমান প্রাধান্য পেয়েছে, অর্থাৎ উভয় পদ প্রধান। তারপর হলো কর্মধারয় সমাস। বরং আমরা এখন পরবর্তী জিনিসগুলো বা যে সমাসগুলো দেখব সেগুলোতে কোনটা পূর্বপদ কোনটা পরপদ একসাথে আলোচনা করি। কর্মধারয়, তৎপুরুষ, দ্বিঘু, প্রাদি সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস। আর অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান সমাস। তাহলে অব্যয়ীভাবটা নিয়ে একটু বলা যাক, যেহেতু এটা একটু ভিন্ন অন্যদের চেয়ে। অব্যয়ীভাব যেহেতু পূর্বপদ প্রধান সমাস, সেটা কীরকম? সেখানে অব্যয় থাকবে। কীরকম অব্যয়? যেমন উপ, অনু, প্রতি, এরকম মানে এরকম আর কি। যেমন একটা উদাহরণ দেই, উপসাগর, একটা হচ্ছে উপগ্রহ।
এখন উপসাগর কিন্তু সাগরকে বোঝায় না, মানে সাগরের মানে উপসাগর কি, যে এটা মূল সাগর না, ছোটখাটো একটা সাগর, অর্থাৎ মূল সাগরের সমীপে এরকম। আর উপগ্রহ হচ্ছে মূল গ্রহকে বোঝাচ্ছে না, অর্থাৎ আসার কারণে মূল সাগর নিয়েও কথা হয় না, মূল গ্রহ নিয়েও কথা হয় না। মানে পুরো ব্যাপারটা হচ্ছে পূর্বপদের উপর প্রাধান্য চলে যায়। বাকিটা আমরা আরও সামনে বিস্তারিত দেখব। এবার আসি পরপদ প্রধান সমাসগুলোর অবস্থাটা কি। সেখানে প্রথম উল্লেখ করা হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হচ্ছে পরপদ প্রধান এবং পূর্বপদে কোনো বিভক্তি থাকে না। যদি আপনার বিভক্তি অংশ ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে একটু ক্লিয়ার করে নেবেন। বিভক্তি মানে হচ্ছে ওই যে প্রথমা বা শূন্য, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। তো দ্বিতীয়া বিভক্তি দিয়ে একটা বা ষষ্ঠী বিভক্তি দিয়ে একটা উদাহরণ দেখা যাক। এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। যেমন মহারাজকে যদি আপনি ব্যাসবাক্য করেন তাহলে দাঁড়াবে মহান যে রাজা। তো মহান যে রাজা, সরি এখানে কোনো বিভক্তি থাকবে না সেটা বলেছে, আমরা এরকম একটা উদাহরণ নিলাম। তো মহান যে রাজা, এখানে কিন্তু কোনো বিভক্তি নাই। যেমন আমি যদি বলতাম মহানের যে রাজা বা মহানকের যে রাজা বা মহান হতে যে রাজা বা এরকম কোনো কিছু হলে একটা কথা ছিল, কিন্তু মহান যে রাজা এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। তার মানে বিষয়টি দাঁড়াচ্ছে এখানে কোনো বিভক্তি কার্যকরী হচ্ছে না। তার উপরে মহান যে রাজা সেটা কাকে বোঝাচ্ছে? রাজাকে বোঝাচ্ছে। তাহলে পরপদ প্রধান। পুরুষ সিংহ, পুরুষটাকে কার মতো বোঝাচ্ছে? সিংহের মতো। তাহলে সিংহ জিনিসটা হচ্ছে এখানে প্রধান, মানে তার সাথে তুলনা করা হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে পরপদ প্রধান সমাস। তা সত্ত্বেও একটু সত্যকথা বা বাস্তবতার কথা বলি, সেটা হচ্ছে পূর্বপদ পরপদ চেনা নিয়ে আপনি একটু বিপদে পড়বেন। অর্থাৎ আপনি আমার এই ভিডিও দেখার পরেও বা ইউটিউবে আপনি যত ভিডিওই দেখেন, দেখার পরেও আপনি পূর্বপদ পরপদ চেনা নিয়ে একটু সমস্যায় পড়বেন। তাহলে প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে করণীয় কি? উত্তর হচ্ছে চর্চা। চর্চার মাধ্যমে একটা সময় পর আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কোনটি পূর্বপদ প্রধান, কোনটি পরপদ প্রধান, যেটুকু সমস্যাটা হবে। এছাড়া তেমন কোনো সমস্যা থাকবে না। তো সমাসের ব্যাপারে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই ধরেন 50টা বা 70টা এরকম বা 100টা এই পরিমাণ সমস্যা সমাধান করেন, তখনই এটা একটা পরিষ্কার হয়ে যায় যে সমাজটা আসলে কি হবে। এটা আশা করি খুব একটা বেশি কঠিন হবে না। 50 70 এরকম হচ্ছে সংখ্যাটা, খুব বেশি না। সংখ্যা সব ছোট ছোট শব্দই তো সেখানে। তো যাই হোক, তারপর আসি তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস, যেটা আগেও বলা হয়েছে, এবং পূর্বপদে বিভক্তি থাকে। যেমন রাজপথকে যদি আমরা বিবেচনা করি তাহলে পথের রাজা। তাহলে পথের রাজা মানে কি? পথ এর, এর মানে একটা ষষ্ঠী বিভক্তি। তার মানে এখানে পূর্বপদে বিভক্তি আছে, পথের, যে পথের। তো তার মানে এটা পূর্বপদ, রাজার মধ্যে বিভক্তি বিষয়ে আমরা বলছি না। তাহলে পথের রাজাতে এইখানে এর আছে, সুতরাং এটা হচ্ছে পূর্বপদে বিভক্তি থাকছে এবং পরপদ প্রধান। কিভাবে? রাজপথ তো একটা পথকে বোঝাচ্ছে, রান্নাঘর রান্নার ঘরকে বোঝাচ্ছে। তো রান্নার মানে এখানে র বিভক্তি আছে পূর্বপদে, তারপর একটা ঘরকে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে দ্বিতীয় বা প্রথম কোনো পদই বোঝায় না, তৃতীয় কোনো বা ভিন্ন পদ বোঝায়। যেমন একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। যেমন নীলকণ্ঠ, সেটা বোঝায় কি? সেটা বোঝায় নীলকণ্ঠ যার। তার মানে নীলকেও বোঝাচ্ছে না, কণ্ঠকেও বোঝাচ্ছে না, কোন একটা পাখিকে হয়তো বোঝাচ্ছে যার কণ্ঠটা নীল। কপোতাক্ষ, কপতের অক্ষ, কপত মানে কি? পুরুষ কবুতর, অক্ষ মানে কি? চোখ। তো পুরুষ কবুতরকে বোঝাচ্ছে না, অক্ষকে বোঝাচ্ছে না, একটা নদীকে বোঝাচ্ছে যেটা যশোরে অবস্থিত, মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত নদ। আচ্ছা, তারপর আসি দিগু। দিগু হচ্ছে এটাও পরপদ প্রধান এবং এখানে সংখ্যার উল্লেখ থাকবে। সেটা কিরকম? সেটা হচ্ছে ত্রিফলা, এখানে 3টা ফলার সমাহার, অর্থাৎ ফলার কথা বলা হচ্ছে, এজন্য এটা পরপদ প্রধান, আর সমাহার বলা হচ্ছে একসাথে করে, বা সংখ্যার বিষয় আসছে। সপ্তর্ষি, 7টা ঋষির সমাহার বা সপ্তঋষি। অব্যয়ীভাবের বিষয়ে একটু আগে উল্লেখ করেছি। প্রাদি সমাস ও পরপদ প্রধান সমাস, এটা চেনার উপায় হচ্ছে যেখানে উপসর্গ থাকতে পারে। তো উপসর্গ কিন্তু অব্যয়ীভাব সমাসেও থাকে, পার্থক্য আমরা দেখব। তো এবার আসি পরিভ্রমণ প্রাদি সমাস, অনুতাপ প্রাদি সমাস। কিন্তু অব্যয়ীভাব সমাসের সাথে এটার ব্যাপারটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে ওই পূর্বপদ আর পরপদ যে প্রধান সেটার বিষয়। যেমন একটু উল্লেখ করা যাক। যেমন
পরিভ্রমণকে কি বোঝায়? পরিভ্রমণ বলতে আমরা ভ্রমণকে বুঝি। সুতরাং এটা হচ্ছে পরপদ প্রধান। আর উপরে যে আমরা পড়েছিলাম উপসাগর, সেখানে কিন্তু আমরা উপসাগর বলতে সাগরকে বুঝি না, মূল সাগরকে বুঝি না। উপদ্বারা এটার পূর্বপদকে বোঝায়, অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পায়। তাহলে প্রাদি এবং অব্যয়ীভাব দুইটাতে উপসর্গ থাকলেও ব্যাপারটা হচ্ছে প্রাদি সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস, আর অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ প্রধান সমাস। নিত্য সমাসের মধ্যে কি থাকে? নিত্য সমাসের মধ্যে ব্যাসবাক্যের দরকার হয় না, ব্যাসবাক্য ছাড়াই এটা পড়া যায়, এবং সমস্ত পদে অন্তর বা মাত্র থাকে। যেমন গ্রামান্তর, এটা দ্বারা বোঝায় অন্য গ্রাম বা এরকম। কেবলমাত্র দ্বারা বোঝা যায় মানে কেবলমাত্র, মানে সহজ করে বললে এটা যা আছে এটা থেকে ইজিলি বোঝা যেতে পারে। আরও কিছু উদাহরণ থাকতে পারে, সেটা আমরা দেখব, সেখান থেকে আরেকটু পরিষ্কার হবে। এবার আসি প্রথমে বিস্তারিত পড়ায়। তো প্রথমে আসবো দ্বন্দ্ব সমাস নিয়ে। তো দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা জানি যে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয়পদ প্রধান সমাস, অর্থাৎ দুটি পদেরই গুরুত্ব থাকবে সমান। যেমন মাতা ও পিতা, যেটা বলেছি, পিতা ও মাতা দুইটাই হচ্ছে সমান গুরুত্ব পায়। তো এখন মাঝে তিনটা অব্যয়পদ বসে, তিনটা অব্যয়পদ এবং, ও, আর, এই তিনটা সাধারণত বসে। যেমন আমি যে কোনোটাই নেই, দেখবেন যে এগুলোতে এটা ধারাই বোঝা যায়। যেমন আমি যদি বলি চা বিস্কুট, চাও বিস্কুট, জিনপরি, জিনও পরি, মাসি পিসি, মাসিও পিসি, মা বাপ, মাও বাপ। তো এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। একটু অ্যাডভান্স পড়াচ্ছি এখানে বা আলোচনা করছি যে মিলনার্থক দ্বন্দ্ব হচ্ছে, এরা মূলত কোনো দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব বলতে সত্যিকার অর্থে এরা দ্বন্দ্ব বোঝায় না, এরা মিলনার্থক অর্থে বসে একসাথে থাকে বা একরকম টাইপের, এরকম আর কি। তো বিরোধার্থক হচ্ছে বিপরীত, মিলনার্থকের বিপরীতটা হচ্ছে বিরোধার্থক। যেমন দা কুমড়া, আর দা কুমড়া হচ্ছে, দা কুমড়া সবসময় শত্রু, মানে একই সাথে এরা পরস্পর শত্রু, অহিনকুল, শত্রু, স্বর্গ নরক এরকম। আর বিপরীত হচ্ছে পুরো উল্টা কথাটা, শত্রু হবে না বাট উল্টা কথাটা। যেমন আয়ের বিপরীত ব্যয়, আয় তো ব্যয়কে কোনো ক্ষতিগ্রস্ত করছে না। অঙ্গবাচক হচ্ছে হাত পা, সংখ্যাবাচক হচ্ছে ৭-৫, সমার্থক হচ্ছে হাট ও বাজার, হাট মানে যা, বাজার মানেও তা, ঘর দুয়ার, প্রায় সমার্থক কিন্তু পুরোপুরি সমার্থক না। যেমন কাপড় আমরা চিনি বাট চোপড় চিনি না, কিন্তু দুইটাই কাছাকাছি মিনিং। যা তা হচ্ছে সর্বনাম, ক্রিয়াযোগ হচ্ছে দেখা ও শোনা, এরকম। দুটি বিশেষণ থাকবে, ধীরেও বিশেষণ, সুস্থেও বিশেষণ। দুটি বিশেষ্য থাকবে, ভালো বিশেষ্য, দুটি ক্রিয়া বিশেষণ ছিল, ধীরে সুস্থে দুইটি ক্রিয়া বিশেষণ, আর দুইটা বিশেষণ হচ্ছে ভালো ও মন্দ, এরকম আর কি। একটু প্র্যাকটিস করবেন। তারপর আসি কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসটা হচ্ছে একটু ভাস্ট বা ব্রড লেভেলে থাকে। তো এখন কর্মধারয় সমাসের কয়েকটা ব্যাপার আছে, তার মধ্যে একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। প্রশ্ন হচ্ছে সেটা কীরকম? পরপদ প্রধান হবে, এটা স্বাভাবিক। এখন পরপদ যে প্রধান, সেটার মধ্যে কয়েকটা উদাহরণ দেওয়া যাক। যেমন সুন্দর লতা দ্বারা বোঝায় কোনো লতা যেটা সুন্দর, মহাকীর্তি দ্বারা বোঝায় একটা কীর্তি যেটা মহান। এখন ব্যাপারটা হচ্ছে এটার ব্যাসবাক্যের ক্ষেত্রে একটু চেঞ্জিং আসে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন পূর্বপদে যদি স্ত্রীবাচক বিশেষণ থাকে, যেমন সুন্দরী যে লতা, সুন্দরী কিন্তু স্ত্রীবাচক বিশেষণ, কিন্তু আমরা যখন এটা ব্যাসবাক্যের মধ্যে সুন্দরী হিসাবে লিখি, কিন্তু সমাসবদ্ধ পদের মধ্যে এটা আমরা লিখব সুন্দরলতা, অর্থাৎ সুন্দরীটা সুন্দর হয়ে যাবে, মহতি যে কীর্তি হয়ে যাবে মহা যে কীর্তি, সহজ করার জন্য। সুন্দরীলতা না বলে সুন্দরলতা বললে আরেকটু সহজ হয়। আবার মহৎ যে গান, মহাগান, মহান যে নবী, মহানবী, মহান নবী, এরকম বলার চেয়ে মহানবী বলাটা সহজ। এরকম সামনে আরও আছে, যেমন কু যে আচার, কদাচার, কুয়াচার বলার চেয়ে কদাচার বলাটা সহজ, উচ্চারণ সুবিধার জন্য এরকমটা করা হয়েছে। রাজা থাকলে রাজ হয়, যেমন মহান যে রাজা, মহারাজা বলার চেয়ে মহারাজ বললেই হয়। সিদ্ধ যে আলু, মানে সিদ্ধ আলু বলার চেয়ে আলু সিদ্ধ বলাটা ভালো। এবার আসি উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে বিশেষণ থাকে এবং সমাসটা বাস্তবধর্মী হয়। কীরকম? যেমন কাজল কালো যদি বলা হয়, তাহলে কাজলটাকে কালো বলা হচ্ছে। এখন কালো একটা রঙের নাম, রং হচ্ছে বিশেষণ। ভ্রমর কৃষ্ণ, একই কথা, কৃষ্ণ হচ্ছে বিশেষণ। তুষার শুভ্র, শুভ্র হচ্ছে বিশেষণ। তার মানে বিশেষণ থাকছে, কিন্তু পরবর্তী যে ব্যাপারটা সেটা হলো এটা বাস্তবধর্মী হয়। কিভাবে সেটা? যেমন কাজল কালো হয় কি না? হ্যাঁ, কাজল কালো হয়।
সুতরাং এটা বাস্তবধর্মী হয়। ভ্রমর কৃষ্ণ কালোই হয়, ভ্রমরা তুষার শুভ্র বা সাদাই হয়, সম্ভব ঘটনাটা। সুতরাং এটা হচ্ছে উপমান। আর উপমিত কর্মদ্বারা হচ্ছে কোনো বিশেষণ এখানে থাকবে না, কোনো বিশেষণ থাকবে না, এবং সমাসটি বাস্তবধর্মীয় হবে না। যেমন পুরুষ সিংহ, পুরুষ একটা বিশেষ্য, সিংহ একটা বিশেষ্য, বিশেষণ কিন্তু এখানে নেই, চাঁদ মুখেও নেই। এখন দুইটার উদাহরণ কল্পনা করা যাক। পুরুষ কি সিংহের মতো হয়? না, পুরুষ সিংহের মতো হয় না। সিংহ একরকম, পুরুষ আরেক রকম। বাস্তবে এটা সম্ভব না, বাট তুলনা করা হয়েছে। চাঁদ মুখের মতো হয় না, চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, এবড়ো থেবড়ো থাকতে পারে, বাট মুখ তো এরকম হয় না। তুলনা অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ সম্ভব না বা বাস্তবধর্মী হচ্ছে না। বাট মূল পার্থক্য হচ্ছে বিশেষণ থাকছে না, এটাতেই উপমান ও উপমিতের মূল পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে রূপকটা তাহলে কি? রূপকটা হচ্ছে বস্তুগত কোনো বিশেষ্যের সাথে অবস্তুগত কোনো বিশেষ্যের তুলনা হবে। যেমন মন একটা বিশেষ্য, মাঝিও একটা বিশেষ্য। তো মাঝিটা হচ্ছে বস্তুগত, তাকে ধরা যায়, বা কিন্তু মনকে ধরা যায় না, তাহলে মনকে মাঝির সাথে তুলনা করা হয়েছে। তো এরকম আর কি, যে মন রূপ মাঝি, একইভাবে বিষাদ রূপ সিন্ধু, ইচ্ছে রূপ ঘুড়ি। অর্থাৎ এই মনকে একটা ধরা যায় বা বাস্তবে বোঝা যায় এমন একটা জিনিসের সাথে, বিষাদকে বাস্তবে ধরা যায় বা বোঝা যায় এমন একটা জিনিসের সাথে, ইচ্ছেকে ঘুড়ির সাথে তুলনা করা হয়েছে যাতে আমাদের অনুভব করতে সহজ হয়। তো এটা হচ্ছে রূপক কর্মধারয়। তারপর আসি তৎপুরুষ সমাসে। কর্মধারয় সমাসের যদি আরেকটু থাকে, যেমন মধ্যপদলোপী কর্মধারয়, সেগুলো আমরা পরে একসাথে আলোচনা করব। আমি সেভাবেই এই লেকচারটা তৈরি করেছি এখানে। তারপর আসি, তৎপুরুষ সমাসটা হচ্ছে ওই 9 প্রকার হয়। তো বিভক্তি প্রথমত শূন্য, এটা নিব না বা নেওয়া হয় না ব্যাকরণে। দ্বিতীয় থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত হচ্ছে 6টা কর্মধারয় সমাস। নৈয়, উপপদ, উপপদ আর অলুক, এই তিনটা হচ্ছে আলাদা, ভিন্ন ভিন্ন হয়। তো বিভক্তি অনুযায়ী হয় 6টা, আর 3টা হয় ভিন্ন ভিন্ন। তো আমি এখানে নৈয় বা নং এটা আলোচনা করব না, অলুক এটাও আলোচনা করব না, বাট বাকি যে 7টা থাকবে সেই 7টা আলোচনা করব আগে, পরে আলাদা করে ওই নং এবং অলুককে আলোচনা করব। তো দ্বিতীয়া তৎপুরুষ সমাসটা কেমন? যেখানে দ্বিতীয় বিভক্তি ব্যবহৃত হবে। সেটা কীরকম? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। যদি আপনি আগে বিভক্তি মুখস্থ করে না রাখেন তাহলে এখান থেকে করে নিতে পারেন। কে হচ্ছে দ্বিতীয়া, কে বললেই হয়। যেমন আমি যদি বলি দুঃখপ্রাপ্ত, এর মানে হচ্ছে দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। তো দুঃখ কে বিভক্তি ব্যবহৃত হয়েছে পূর্বপদে, তাহলে এটা দ্বিতীয়া। বিপদ আপন্ন, বিপদকে আপন্ন। এখন আপনার মনে হতে পারে, আচ্ছা বিপদ আপন্ন এটা কি, কি বিপদকে আপন্ন এভাবে কি বোঝা যাবে যে আসলে এটাই ব্যাসবাক্য হয়? অন্য কোনোভাবে বোঝা যাবে কি না? উত্তর হচ্ছে আপনি এটা চর্চা করলে বুঝবেন, এমনি বুঝবেন না। যে বিপদকে আপন্ন আমি আগে এভাবে পড়তাম, হয়তো বিপদ ধারা আপন্ন, বিপদের আপন্ন, বা এরকম অনেকভাবে চেষ্টা করে ফেলতাম। তো একটু চর্চার মাধ্যমে এটা ক্লিয়ার করতে হবে। অনেক সময় ব্যাপ্তি অর্থ দ্বিতীয় তৎপুরুষ হয়, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, এরকম আর কি। চিরকাল ব্যাপী আনন্দ, জীবনব্যাপী আনন্দ, জীবনানন্দ, এরকম। তৃতীয় তৎপুরুষ সমাসে আসি, যেখানে তৃতীয় বিভক্তি ব্যবহৃত হবে। যেমন দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক একই মিনিং। যেমন মন গড়া মানে মন দিয়ে গড়া, বা দিয়ে মানে হচ্ছে তৃতীয় বিভক্তি বোঝায়। শ্রমলব্ধ, শ্রম ধারালব্ধ, এরকম। তো কখনো ইন, হুন, শূন্য এগুলা থাকলেও তৃতীয়া হয়, তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন এক ওন, এক ধারা ওন, এই যে উন আছে, বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন, গান শূন্য, গান দ্বারা শূন্য। তো দ্বারা আছে এজন্য তৃতীয়া, আর ইন, হীন, উন, শূন্য এগুলো থাকলেও হয়। তারপর আসি উপকরণ, বা উপকরণ যদি থাকে সেটাও হবে। মানে মূল কথা হচ্ছে ধারাটা থাকছে, এটা হচ্ছে আসল কথা। যেমন স্বর্ণমণ্ডিত, এটাকে ভাঙলে কিভাবে হয়? স্বর্ণ দ্বারা মণ্ডিত বা আবরিত, বা উপকরণটা হচ্ছে স্বর্ণ। এই যে উপকরণ অর্থে স্বর্ণটা বসছে, আর দ্বারা বসছে তৃতীয় হিসেবে, এজন্য এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। এবার আসি চতুর্থী। চতুর্থীতেও কে এটা বসবে, মানে কে রে, এরকম। কিন্তু চতুর্থীর বিষয়টা আর দ্বিতীয়টার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে চতুর্থী হচ্ছে এক প্রকার সম্প্রদান কারকের মধ্যে বসে, আমরা জানতাম আগে, বা খুব একটা পার্থক্য নাই, যেখানে দ্বিতীয়া বসবে না সেখানেই চতুর্থী বসে। তারপর হচ্ছে চতুর্থীর মধ্যে কি হয় সেটা হচ্ছে একেবারেই কোনো কিছু দিয়ে দেওয়া বা এরকম। যেমন আমি যদি বলি গুরুকে ভক্তি, গুরুকে তো ভক্তি দিয়ে দেওয়া হয়, এরকম টাইপের আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর আসি। যেমন ওই জন্য কে নিমিত্তে, তার মানে দ্বিতীয় সাথে আরেকটা তফাৎ হচ্ছে জন্য আর নিমিত্তটা শুধু চতুর্থীতে বসে।
এটা দ্বিতীয়তে বসে না। যেমন আমি যদি বলি রান্নাঘর, তাহলে রান্নার জন্য ঘর, তো জন্য আসছে। যদি বলি বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, এরকম আর কি। আরাম কেদারা মানে আরামের জন্য যে কেদারা। পঞ্চমীটা হচ্ছে, এখানে পঞ্চমী বিভক্তি বসবে। যেমন আমি যদি বলি খাঁচা ছাড়া, তাহলে পঞ্চমী বিভক্তিগুলো কি, হতে বা থেকে। তো খাঁচা থেকে ছাড়া, খাঁচা থেকে ছাড়া, তার মানে এটা পঞ্চমী বিভক্তি বসছে, সুতরাং এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর আসি ষষ্ঠীতে। ষষ্ঠীতে আগে একটা আমরা উদাহরণ নিয়েছি, সেটা হচ্ছে ওই যে রাজপথ, পথের রাজা এরকম ছিল। এখন আসি রাজপুত্র, রাজার পুত্র, তার মানে এখানে র এর এই দুইটা বিভক্তি বসবে। চা বাগান, চা এর বাগান, রাজ র পুত্র, এরকম আর কি, রাজা এর পুত্র। আচ্ছা, তারপর আসি র এর বিভক্তি বসলে যেহেতু ষষ্ঠী তৎপুরুষ হয়, এর বাইরেও ষষ্ঠী তৎপুরুষের আরেকটু বিষয় থাকতে পারে, যেটা এখানে একটু উল্লেখ করা হয়েছে অ্যাডভান্স হিসেবে। যেমন যদি রাজার স্থলে রাজ হয়, পিতামাতার স্থলে পিতৃমাতৃ হয়, এটা আসলে ষষ্ঠী তৎপুরুষে হয় আর কি। যেমন গজনী রাজ, এটা মানে হচ্ছে কি, গজনীর রাজা বোঝায়, গজনীর রাজ বোঝায় না। রাজপুত্র, রাজ এর পুত্র বোঝায় না, রাজ আর পুত্র বোঝায়। পিতৃধন মানে পিতৃ এর ধন না, পিতার ধন বোঝায়। আবার যদি পরপদে সহপ্রতিম, নিভ, প্রায়, সহ এরকম থাকে, তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষ বোঝায়। যেমন আমি যদি বলি পত্নী সহ, এই যে সহ আসছে লাস্টে, তারপর হচ্ছে সহদর প্রতিম, এই যে এরকমটা যদি দ্বিতীয় পদে থাকে, অর্থাৎ পর পদে থাকে, সেটাও ষষ্ঠী হবে। তারপর হচ্ছে কালের কোনো অংশ থাকলেও সেটা বোঝায়। যেমন পূর্বাহ্ন, পূর্বাহ্ন মানে হচ্ছে অন্যের পূর্বভাগ। তারপর হচ্ছে পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যূথ এগুলো থাকলে। যেমন ছাত্রবৃন্দ, লাস্টে বৃন্দ আছে, গুণগ্রাম, গুণের গ্রাম, হস্তিযুত, হস্তির যূথ, এই যে যূথ, গ্রাম, বৃন্দ আছে, ষষ্ঠী হবে। অর্ধশব্দ পরপদ, অর্ধশব্দ পরপদ হলে সমস্ত পদে তা পূর্বপদ হয়। যেমন অর্ধপদ, এটা পদ অংশটা পূর্বপদে চলে আসবে, যেমন পথের অর্ধ, এরকম আর কি। তারপর হচ্ছে শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে স্ত্রীবাচক, পূর্বপদ পুরুষবাচক শব্দ হয়। যেমন মৃগ শিশু কিন্তু মৃগের শিশু না, এটা হবে মৃগীর শিশু। ছাগ দুগ্ধ কিন্তু ছাগের দুগ্ধ নয়, এটা ছাগির দুগ্ধ। আমরা জানি যে ছাগ তো আর দুগ্ধ দিবে না, দিবে ছাগি, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য আমরা লিখেছি কি, ছাগ দুগ্ধ। এরপর আসি ব্যাস বাক্যে যদি রাজা থাকে, তারপরে সেটা সমস্ত পদে আগে চলে আসে। যেমন ওই আগের মতোই কথা, রাজপথ মানে হচ্ছে পথের রাজা, রাজাটা চলে আসছে পরে, আর পথের চলে আসছে আগে। রাজহাঁস মানে হাঁসের রাজা। অলুক ষষ্ঠী বা অলুক তৎপুরুষ সমাস, সেটা আমরা সামনে পড়ব, এটা থাকুক এখানে। যেমন যেটাকে আসলে ব্রেক করা যাবে না, ঘোড়ার ডিম, এটাকে আসলে নতুন করে পড়া যায় না। ঘোড়ার ডিমকে আর কি পড়ব, ঘোড়ায়ের ডিম, তো ঘোড়ার ডিম তো ঘোড়ার ডিম, এটাকে অর্থাৎ আমরা কিছু করতে পারি না। তারপর হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস হচ্ছে যেখানে এ ও তে বিভক্তি থাকবে, আমরা যদি ব্যাস বাক্য করি তখন। যেমন আমি যদি বলি গাছে পাকা, তাহলে গাছ পাকা, তো গাছ এ, তার মানে এ বিভক্তি আছে। গোলা ভরা মানে গোলায় ভরা বা গোলাতে ভরা, তার মানে এ ও তে এরকম থাকছে। এবার আসি উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসগুলো হয় সাধারণত এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এবং সমস্ত পদটা হয় ক্রিয়াপদ। কীরকম? উদাহরণ হচ্ছে পকেট মার, আমরা যদি ভাঙ্গি কি হবে, পকেট মারে যে, তাহলে এটা এক কথায় প্রকাশ। আর পকেট মারা মানে কি, একটা কাজ বোঝায়, সুতরাং এটা একটা ক্রিয়াপদ বোঝায়। জল চর, জলে চড়ে যে, এক কথায় প্রকাশ এবং কাজ দুটোই বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে আসি, এটা একটু ডিফিকাল্ট অন্যান্য সমাসের মধ্যে, যেটা বোঝা কঠিন, এটা প্র্যাকটিস করতে হয়, অথবা অন্য সমাস পারলে এটাকে বাদ দিয়ে শিখলে অন্য সমাসের বাইরে এটাকে অ্যান্সার করে ফেলা যায় আর কি। যে আমি অন্যগুলো পারলাম, অপশন দেখে বুঝলাম না এটা কি, তখন অনেকে বহুব্রীহি বলে। তারপরেও বহুব্রীহি ইজিলি বোঝা যায়, সেটা হচ্ছে তৃতীয় কোনো কিছু বোঝাবে। এখন বহুব্রীহি যেহেতু ইজিলি বোঝা যাচ্ছে কোনটা হবে, কিন্তু সেই বহুব্রীহির মধ্যে এটা কোন বহুব্রীহি সেটা বোঝাটা একটু কঠিন হয় আর কি। যেমন আমি যদি বলি যে যদি কখনো বিশেষণ থাকে, তাহলে এটা হবে সমানাধিকরণ বহুব্রীহি। যেমন খোশ মেজাজ, খোশ মানে কি খুশি, তো খোশ বা খুশি এটা হচ্ছে একটা বিশেষণ। খোশ মানে হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে,
বিশেষণ, আর পরেরটা হচ্ছে কি মেজাজটা হচ্ছে বিশেষ্য। তার মানে এখানে বিশেষণ আছে, সেজন্য এটা সমানাধিকরণ বহুব্রীহি। অর্থাৎ প্রথমটা হবে বিশেষণ, দ্বিতীয়টা হবে বিশেষ্য। যেমন নীল কণ্ঠ, এটা নীল বিশেষণ, আর কণ্ঠ হচ্ছে বিশেষ্য। তাহলে প্রথমে বিশেষণ, তারপর বিশেষ্য। তো নীলকণ্ঠ দ্বারা কি বোঝায়? তৃতীয় কোনো জিনিস। খোশ মেজাজ দ্বারা কি বোঝায়? একটা মানুষ যার মেজাজটা খোশ। খোশকেও বোঝাচ্ছে না, মেজাজকেও বোঝাচ্ছে না, এরকম আর কি। জবরদস্তি, জবরদস্তি স্বভাব যার, এরকম। তো এরপর আসি ব্যাধিকরণ বহুব্রীহিতে, যেটা বললাম সেটা হচ্ছে কোনো পদেই বিশেষণ থাকবে না। যেমন আমি যদি বলি ৮০-২০, ৮০ মানে হচ্ছে দাঁত, ২০ মানে হচ্ছে বিষ। তো দাঁত, বিষ দুইটাই হচ্ছে বিশেষ্য, এখানে কোনো বিশেষণ নেই। এটা হচ্ছে ব্যাধিকরণ। তারপর হচ্ছে প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্তটা কেমন? প্রত্যয়ান্তটা হচ্ছে প্রত্যয় থাকবে লাস্টে, বলে দিয়েছে যে অন্ততে প্রত্যয়, অন্ত মানে শেষে। যেমন এক চোখা, কোন কোন প্রত্যয় থাকবে? সেটা হচ্ছে আ, এ, ও। এখন এক চোখাতে যদি যাই, তাহলে চোখের পর একটা কি আছে? আ। গরমুখু, ও। এরকমভাবে নিখর হচ্ছে এ, দোটানা আ, এরকম আর কি। তারপর নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, যেটা আসলে কোনো নিয়মের অধীনে চলে না, সেটা আপনাকে একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। যেমন দুই দিকে অপজার দ্বীপ, অন্তর্গত অপজার অন্তরীপ, নরাকারের পশু যে, নরপশু, কিছু করার নেই। কিন্তু এগুলো বহুব্রীহি কেন? কারণ কোনো কিছুকে বোঝাচ্ছে, তৃতীয় কোনো কিছুকে, এরকম আর কি। অব্যয়ীভাব সমাসে আসি, যেটা একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন বলে মনে হলো, এজন্য একটু বিস্তারিত লেখা হয়েছে। অব্যয়ীভাব সমাসগুলোতে সাধারণত এই অব্যয়গুলো থাকে: আহা, নির, পর, উপ, প্রতি, যথা, সমপরি, অনু। সেটার জন্য আমি একটা সূত্র বানিয়েছি। সূত্রটা হচ্ছে, মানে মনে রাখার জন্য, উপরের যে অব্যয়গুলো: আহা নিরপরাধের উপকারের প্রতি যথা সমপরিমাণ অনুভূতি নেই। এখানের মধ্যেই উপরের সবগুলো অব্যয় আছে। এখন একটা উদাহরণ দেওয়া যাক। যেমন উপ দিয়ে একটা উদাহরণ আমরা দিতে পারি: উপকূল, মানে কুলের সমীপে উপকূল। কণ্ঠের সমীপে উপকণ্ঠ, মানে সামীপ্য অর্থে বোঝাচ্ছে বা কাছাকাছি অর্থে বোঝাচ্ছে। বিপসা মানে কি? বারবার আসছে যেটা, যেমন দিন দিন, এরকম উচ্চারণ, দিন দিন, ক্ষণে ক্ষণে। তারপর হচ্ছে ঘন ঘন, এগুলো হচ্ছে বিপসা। তো আমি যদি বলি প্রতিদিন, তাহলে দিন দিন, তো প্রতি আসতেছে এখানে। প্রতিক্ষণে, তাহলে হবে ক্ষণে ক্ষণে, এখানেও প্রতি আসছে। তারপর অনুক্ষণ, এখানে অনু আসছে। তাহলে অনু প্রতি আসছে, আর সেটা পুরোটা বিপসা বোঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে বিপসা অর্থে। আর অভাব অর্থে কোনটি বোঝায়? নি বা নির, আমরা যে উপরে লিখেছি নির, সেই নির। তো নিরামিষের মধ্যে নির আছে, যেহেতু নির আছে, এটা হচ্ছে অব্যয়ীভাব, এবং সেটার ব্যাপারটা হচ্ছে আমিষের অভাব একটা বোঝায়। একইভাবে আমি যদি বলি আপাদ মস্তক, অর্থাৎ পা হতে মাথা পর্যন্ত, অর্থাৎ এই আটা পর্যন্ত বোঝায়। আমি যদি বলি আমূল, মূল পর্যন্ত, আবক্ষ, বক্ষ পর্যন্ত। তো উপশহর কি? শহরের সদৃশ, মানে এটা শহরের সদৃশ, প্রায় একটা শহরের মতো, কিন্তু শহর না। উপগ্রহ হচ্ছে গ্রহের মতো, বাট গ্রহ না। সদৃশ, এই উপ আসলে সদৃশ অর্থে বোঝায়। একইভাবে যথা হচ্ছে অনতিক্রম্যতা বোঝায়, মানে অতিক্রম করে যায় না, এরকমটা বোঝায়। যেমন যথা রীতি, রীতিকে অতিক্রম করছে না। যথা বিধি, বিধিকে অতিক্রমণ করছে না। যথা সাধ্য, সাধ্যকে অতিক্রম করছে না, এরকম। আর অতিক্রান্ত বলতে কোনটা বোঝায়? উৎ থাকলে অতিক্রান্তটা বোঝায়। যে আমি যদি বলি উচ্ছৃঙ্খল, তাহলে হবে শৃঙ্খলাকে অতিক্রান্ত করে যাচ্ছে। এবার প্রতি বলতে বিরুদ্ধে বোঝায়, যেমন প্রতিবাদ, যেটা বিরুদ্ধের কোনো বিষয়, প্রতিকূল, বিপরীত কোনো বিষয়। আর পশ্চাৎ বলতে অনু বোঝায়, যেমন আমি যদি বলি অনুগমন, পশ্চাৎগমন, অনুধাবন, পশ্চাৎ ধাবন। তো এই গেল আরও কয়েকটা অব্যয়ীভাব, আরও নিচে আছে, সেটা একটু আপনারা পড়ে নেবেন। ঈষৎ হচ্ছে আ হচ্ছে ঈষৎ অর্থে ব্যবহৃত হয়। উপ আবার এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। তো যাই হোক, এবার আসি কয়েকটা প্যাচের জিনিস নিয়ে, যে তিনটাতে আমরা আলাদা করতে পারি না, বা যে কোনো দুইটাতে আমরা আলাদা করতে পারি না। প্রথম হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহি কাকে বলে, সেটা নিয়ে আলোচনা করা যায়। অলুক দ্বন্দ্ব হচ্ছে যেখানে সব পদে বিভক্তি থাকবে। যেমন ঘরে বাইরে যদি বলি, অলুক মানিক এটা আমরা জানি, যেটাকে আর ভাঙা যাবে না। ঘরে ও বাইরে দুইটাই থাকবে, ঘরেও থাকবে, বাইরেও থাকবে, এটাকে আর ভাঙতে পারছি না। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপারটা দেখেন, ঘরের মধ্যে একটা এ আছে, বাইরের মধ্যে একটা এ আছে, অর্থাৎ পূর্বপদ পরপদ দুটোতেই বিভক্তি থাকছে। মাছ এ, ভাত এ, দুইটাতে এ বিভক্তি থাকছে, অর্থাৎ সব পদে বিভক্তি থাকছে। এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আর অলুক তৎপুরুষ কি? অলুক তৎপুরুষ হচ্ছে পূর্বপদে বিভক্তি থাকবে
শুধু, পরপদে থাকবে না। এটাই হচ্ছে অলুক দ্বন্দ্ব আর অলুক তৎপুরুষের পার্থক্য। যেমন বনের রাজা, ভাঙা যায় না, এটা তো অলুকই, কিন্তু শুরুটাতে মানে অর্থাৎ প্রথম পদে বা পূর্ব পদে বিভক্তি থাকছে, পরেরটাতে থাকছে না। রাজা তো রাজাই, রাজা এর যদি বলতো বা রাজার বলতো তাহলে হতো। অলুক বহুব্রীহি হচ্ছে এখানে কোনো বিভক্তি টিভক্তি নিয়ে মাথা ঘামাবে না, সেটা হচ্ছে তৃতীয় কোনো বস্তু বুঝাবে। এটা হচ্ছে পার্থক্য করার মূল ব্যাপার। কীরকম? মাথায় পাগড়ি, এখানে এটা মাথাকেও বোঝায় না, পাগড়িকেও বোঝায় না, এমন একটা লোককে বোঝায় যার মাথায় পাগড়ি, অর্থাৎ মাথায় পাগড়ি যার, গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এটা আসলে মধ্যপদলিপি বহুব্রীহি হবে, এটা এখানে একটু মিস্টেক হয়েছে। এবার আসি নৈয় বহুব্রীহি। নৈয় বহুব্রীহি হচ্ছে বা নং বহুব্রীহি হচ্ছে না বোধক বিষয়টা থাকবে। তো না বোধক যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে নৈয় বা নং, এটা দুইটা হয়, নং তৎপুরুষ এবং নং বহুব্রীহি। তো প্রথমে আসি নং তৎপুরুষে কি হয়। সমস্ত পদে বিশেষণ থাকবে, তাহলে হবে তৎপুরুষ। যেমন অবেলা, নয় বেলা, বেতাল, নয় তাল, এবং সেটা সমস্ত পদে বিশেষণ থাকছে, এটা বিশেষণ বোঝাচ্ছে। অবেলা মানে একটা সময়কে বোঝায়, সময় হচ্ছে একটা বিশেষণ, একটা অবস্থাকে বোঝায়, এটা একটা বিশেষণ। আর নং বহুব্রীহি হচ্ছে কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাবে। ওই যে বললাম নিরুপায়, নয় উপায় যার, নেই উপায় যার, বেতার, নেই তার যার। এখানে নেই কেউ বোঝাচ্ছে না, তার কেউ বোঝাচ্ছে না, নেই কেউ বোঝাচ্ছে না, উপায় কেউ বোঝাচ্ছে না, তৃতীয় কোনো বিষয়কে। বেতার কিন্তু একটা যন্ত্রের নাম, তারের নামও না, নেইও না। নিরুপায় মানুষের নাম, মানুষের নাম হয় না, মানে মানুষকে বোঝাতে পারে, বস্তু বা ব্যক্তিকে বোঝাতে পারে। মধ্যপদলিপি কর্মধারয় এবং মধ্যপদলিপি বহুব্রীহি। মধ্যপদলিপি কর্মধারয়তে পরপদের অর্থ প্রাধান্য পায় তার চিরাচরিত নিয়ম অনুযায়ী। যেমন সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক যে সভা, তাহলে সভাকে বোঝাচ্ছে, অর্থাৎ পরপদ প্রাধান্য পাচ্ছে। বিষয়ক টিষয়ক এগুলো হচ্ছে মধ্যের পদ, এগুলো লোপ পেয়ে যায়। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ। তো স্মৃতি থাকবে আর সৌধ থাকবে, রক্ষার্থে নির্মিত চলে যাবে আর পুরাটা সৌধ বোঝায়, অর্থাৎ পরপদ প্রাধান্য পায়। তারপর হচ্ছে মধ্যপদলিপি বহুব্রীহি, এইটাতে ওই যে আগের কথা, তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু প্রাধান্য পাবে। হাতে খড়ি, একটা অনুষ্ঠানে হাতে খড়ি হচ্ছে শুরুটা বোঝায় বা অনুষ্ঠান বোঝায়। হাতে খড়ি দেওয়া হয় না, না, এটা হচ্ছে কোনো একটা শুরু বোঝায়। যেমন হাতে খড়ি মানে হচ্ছে আমি লেখালেখিতে হাতে খড়ি বা শুরু করলাম মাত্র, এরকম। বিড়াল চোখী, বিড়ালের মতো চোখ যে নারীর। তো এখানে বিড়ালকেও বোঝাচ্ছে না, চক্ষু বোঝাচ্ছে না, নারীকে বোঝাচ্ছে। আর হাতে খড়ি হচ্ছে কোনো কিছুর প্রারম্ভ বোঝাচ্ছে। বেতিহার বহুব্রীহি ও নিত্য সমাস। বেতিহার বহুব্রীহি আর নিত্য সমাসের ব্যাপারটা হচ্ছে, বেতিহার বহুব্রীহিতে এটা একটা বহুব্রীহি সমাস হবে এবং একাধিক ব্যক্তি মিলে কাজটা করবে। যেমন মারামারি সবাই মিলে করে, ঠেলাঠেলি মানে একাধিক ব্যক্তি মিলে করে অ্যাটলিস্ট, কিলাকিলি, তারপর চুলাচুলি, এগুলো যতগুলো আছে। আর নিত্য সমাস হচ্ছে একজনই কাজটি করবে, যেমন গড়াগড়ি একাই খাওয়া যায়, লেখালেখি একাই করা যায়, সুতরাং এটা হবে বেতিয়ার বহুব্রীহি আর নিত্য সমাসের তফাৎ। তো একটু সহজ করে বলি, বেতিয়ার বহুব্রীহি বেশি আসে, নিত্য সমাস তেমন একটা হয় না, কারণ একা কাজ করা যায় কম। সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু, এইটার মধ্যে আবার তফাৎটা কি? সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে বিশেষণ হবে এবং তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু বোঝাবে অ্যাজ ইউজুয়াল। যেমন চৌচালা, এটা দ্বারা বোঝায় চার চাল আছে যে ঘরের, মানে এটা একটা ঘর বোঝায় যার চারটা চাল আছে। সেতার, যার তিনটা তার আছে। তো এটা পুরাটা বিষয়টা হচ্ছে বিশেষণ বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ওই তার বোঝাচ্ছে, তার বোঝায় না, কোনো একটা বাদ্যযন্ত্র বোঝায়। আর দ্বিগু হচ্ছে বিশেষ্য হবে এবং সমাহার বা সমাবেশ বোঝাবে। যেমন চৌরাস্তা মানে কিন্তু চারটা রাস্তা একসাথে হয়েছে সেটাকে বোঝায়, অর্থাৎ একসাথে সমাহার হয়েছে। ত্রিফলা মানে তিনটা ফলা একসাথে হয়েছে, সেটা সমাহার বোঝাচ্ছে, ব্যক্তি বা বস্তু না। এইগুলো আমাদের সমাস। তারপর হচ্ছে আমাদের আর যদি কোনো সমাস থেকে থাকে সেগুলো আমরা চর্চার মাধ্যমে ক্লিয়ার করতে পারবো। সবচেয়ে বেটার হয়, আমি একটা ব্যাপার বলি এখানে, আমার ব্যক্তিগতভাবে আমি যেহেতু ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কখনো বাংলা পড়া হয়নি, তো আমি কি মানে বাংলা পড়ার, আমাদের তো সাবজেক্ট ওইভাবে পড়ানো হয় না বাংলা। তা সত্ত্বেও সমাসে আমার একটা ছোটোখাটো দখল ছিল। সেটার কারণ ছিল এটাই যে আমি যেটা বুঝতাম সেটা বুঝলে হচ্ছে বোঝার মতো করে পড়তাম, আর যেটা বুঝতাম না সেটা চর্চার মাধ্যমে শেষ হয়ে যেত। তো দেখা গেল পরীক্ষাতে সাধারণত যেগুলো আসতো সেগুলো হচ্ছে ওই চর্চা থেকেই আসছে। একইভাবে যারা ম্যাথ পারে না বা ম্যাথে সমস্যা, তাদেরগুলো এরকম যে যাদের ম্যাথে অসুবিধা তারা হচ্ছে বুঝলে বুঝুক না বুঝলে নাই, যা বিগত সময়ে আসছে সেগুলোকে যদি চর্চার মাধ্যমে ক্লিয়ার রাখা যায় সেখান থেকে অনেক পড়া চলে আসে। আমার মতে ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া। ব্যাপারটা এমন নয় যে আমার এটার উপরে একদম পৃথিবীতে অন্য দেশ চেয়ে ভালো হতে হবে, দেশ সেরা হতে হবে,
এরকমটা যদি হয় তাহলে তাদের জন্য অনেক লম্বা ভিডিও হবে, সমাসের উপরেই হয়তো আমি একটা ভিডিও করলে সেটা 5, 7, 10 ঘন্টা হতে পারে। তো এই ভিডিওটা হচ্ছে তাদের যারা হচ্ছে পরীক্ষায় ভালো মার্কস পেতে চায় অল্প পড়াশোনায়, এবং যারা হচ্ছে সমাজটাকে বেশি সময় ধরে পড়লে উল্টো আরও পেঁচিয়ে যায়, অল্প সময় ধরে পড়তে চায়, এবং যারা হচ্ছে সহজেই একটু গ্রিপ করতে চায় বিষয়টা আর কি, সেটার জন্য এটা দেওয়া। তো এখন কাজ হচ্ছে একটা, সেটা হলো এটা ভালো মতো ভিডিওটা দেখা, ভিডিওটা বোঝা, তারপর হচ্ছে শুধু চর্চা করা। কি চর্চা করতে হবে? বিগত সময়ে যেসব প্রশ্ন এসেছে সেগুলো। তো দেখা গেল সেগুলো থেকেই চলে আসবে বেশিরভাগ সময়। এটাই তো, আমি কিছু সমাস এখানে দিয়ে দিলাম, টোটাল 10টা সমাস আমি এখানে দিলাম। সেগুলা আপনারা সমাসগুলো চিহ্নিত করে তারপর কমেন্ট সেকশনে উত্তরগুলো লিখবেন। দেখবো আপনাদের উত্তর সঠিক হয়েছে কার কার এবং কয়টা। এখানে এই যে 10টা, অর্থাৎ জীবন বীমা, হাটবাজার, কুসুম কোমল, কারাকারি, পঞ্চবটি, পঙ্কজ, 92, ক্রোধানল, তেলেবাঝা, চিনিপাতা। তো আজকের আয়োজন এ পর্যন্তই। আশা করা যায় সমাসের প্রায় 80 থেকে 90% এখানে চলে এসেছে। তো বাকিটা চর্চার মাধ্যমে আপনারা প্রায় 100%-এর কাছাকাছি সম্পন্ন করে নেবেন। তো সে পর্যন্ত থাকুক, ভালো থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য বা দেখার জন্য। আসসালামু আলাইকুম।